আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পড়তে যাচ্ছি অর্থপেরার নির্দেশক নিয়ে। এখন অর্থপেরার নির্দেশক বোঝার আগে আমরা সবার আগে বলে নিই, আজকের লেকচারটা হচ্ছে 7 নম্বর লেকচার এবং 7 নম্বর লেকচার এবং আজকের লেকচারটা সিগনিফিকেন্স কিংবা আজকের লেকচারটার গুরুত্ব কতটুকু সেটা হচ্ছে 100%। অর্থাৎ গ্রেট বেনজিন প্রিপারেশন যেমন গুরুত্বপূর্ণ ছিল, বেনজিনের বিক্রিয়াগুলো যেমন গুরুত্বপূর্ণ ছিল, আজকের লেকচারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আসো, অর্থপেরা নির্দেশকমূলক বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে অর্থপেরা জিনিসটা আসলে কি। তো তার আগে আমাদেরকে এই বেনজিনের কার্বন সম্পর্কে জানতে হবে। তো বেনজিনের এই হচ্ছে মোট 6টা কার্বন আছে, এটা আমরা জানি যে বেনজিনের সংকেত হচ্ছে C6H6। আচ্ছা, তাহলে এখন আসো, এই মনে করি যে বেনজিনের সাথে একটা CH3 মূলক যুক্ত আছে। এখন দেখো, যে কার্বনের সাথে কার্যকরী মূলকটা যুক্ত থাকে, এই CH3কে আমরা বলছি কার্যকারী মূলক। এই কার্বনটাকে, কারণ এখানে একটা কার্বন আছে না, এই কার্বনটাকে বলা হচ্ছে ইপসো কার্বন। কি কার্বন? ইপসো কার্বন। আচ্ছা, ঠিক আছে। এখন আসো, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে। ভালো কথা, এখানে দুইটা কার্বন আছে। তো এই দুইটা কার্বনকে কি বলা হয় জানো? এই দুইটা কার্বনকে বলা হয় অর্থকার্বন। অর্থাৎ অর্থপেরা, যেটা আমি বলছি যে যেটা ক্লাসের লেকচার, যে অর্থপেরা নির্দেশকমূলক। তো অর্থপেরা জিনিসটা আসলে কি? অর্থপেরা জিনিসটা আর কিছুই না, এগুলো হচ্ছে বেনজিনের রিঙ্গের কয়েকটা কার্বনের পরিচিতি। তো এক একটা কার্বনকে আমরা এক নামে আখ্যায়িত করছি, কোনো কার্বনকে ইপসো কার্বন, কোনো কার্বনকে অর্থকার্বন, কোনো কার্বনকে মেটা কার্বন। আসো, এই যে দুপাশের, অর্থাৎ নিচের দুপাশের যে কার্বন দুটো আছে, এই কার্বনকে বলা হচ্ছে মেটা কার্বন। এই দুইটা কার্বনকে বলা হচ্ছে, আচ্ছা সরি, আমি তো ইংলিশে লিখছি, তো এখানে মেটা কার্বন লিখি। এই দুইটাকে বলা হচ্ছে মেটা কার্বন। এবং ফাইনালি এই যে এখানে যে কার্বনটা আছে, শেষের নিচে যে কার্বনটা আছে, এটাকে বলা হচ্ছে প্যারা কার্বন। তাহলে দেখো, বেনজিনের কার্বন পরিচিতি নিয়ে আমাদের টোটালি ভালো একটা ধারণা হয়ে গেছে আশা করি, যে কোনটা হচ্ছে ইপসো কার্বন, কোনটা হচ্ছে অর্থকার্বন, কোনটা হচ্ছে মেটা কার্বন, কোনটা হচ্ছে প্যারা কার্বন। এখন আসো, অর্থপেরা ডিটারমিনার বা অর্থপেরা ইন্ডিকেটর জিনিসটা আসলে কি। আমরা CH3 অর্থাৎ টলোইন দিয়ে আমরা উদাহরণ দিচ্ছি। তার আগে আমাদের দুটো সংজ্ঞা পড়ে নিতে হবে। সেই সংজ্ঞাগুলো কি? সংজ্ঞাগুলো হচ্ছে আবেশীয় প্রভাব এবং মেসোমারিক প্রভাব। এখন প্রথমে আমরা আসি আবেশীয় প্রভাব কি। আবেশীয় প্রভাব, ভাই আবেশীয় প্রভাব জিনিসটা কি? আচ্ছা, আবেশীয় প্রভাব হচ্ছে কোনো পরমাণু যেগুলো আছে, সেই পরমাণুগুলার আয়ন বা মূলক সিগমা বন্ধন বরাবর তাদের ইলেকট্রন ঘনত্বকে ঠেলে দিলে সেই প্রভাবকে বলা হচ্ছে আবেশীয় প্রভাব। তাহলে কি? পরমাণু বা মূলক, কথাটা দেখো, সিগমা বন্ধন বরাবর ইলেকট্রন ঘনত্বকে ঠেলে দিলে সে প্রক্রিয়াকে বলা হয় বলে আবেশীয় প্রভাব। ঠিক আছে, আবেশীয় প্রভাব বুঝলাম। এখন আসো, আরেকটা প্রভাব আছে, যেটা হচ্ছে মেসোমারিক প্রভাব। তো মেসোমারিক প্রভাব, আবেশীয় প্রভাব এখানে শেখাচ্ছি কেন একটু পরে বুঝতে পারবো। একটা আছে মেসোমারিক প্রভাব। মেসোমারিক প্রভাব জিনিসটা কি? এখন মেসোমারিক প্রভাব আর কিছুই না, হুবহু একই জিনিস লিখবা যে পরমাণু বা মূলক। এখন আছে সিগমা বন্ধনের জায়গায় হবে পাই বন্ধন বরাবর ইলেকট্রন ঘনত্বকে
ঠেলে দিলে তাকে মেসোমারিক প্রভাব বলা হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে আবেশীয় প্রভাব এবং মেসোমারিক প্রভাব। এখন আসো অর্থোপ্যারা ডিটারমিনার বা অর্থোপ্যারা ইন্ডিকেটর জিনিসটা আসলে কিভাবে কাজ করে। তো প্রথমে আমরা চিন্তা করি টলুইনের কথা। টলুইন, বলো তো টলুইন কীভাবে আমরা তৈরি করছিলাম বেনজিন থেকে? বেনজিন থেকে টলুইন আমরা তৈরি করছিলাম ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার মাধ্যমে, তাই না? আবার টলুইন থেকে বেনজিন তৈরির যে বিক্রিয়াটা ছিল সেই বিক্রিয়াটার নাম কি তোমরা কি বলতে পারবা কেউ? মনে মনেই চিন্তা করো। যদি মনে মনে চিন্তা করে বলতে পারো তাইলে ভাববা যে তোমার পড়ালেখা অনেক স্মুথ যাচ্ছে। সেই বিক্রিয়াটার নাম ছিল হাইড্রো ডি অ্যালকাইলেশন বিক্রিয়া। যারা মনে করতে পারছো তার মানে হচ্ছে তোমরা অনেক বেশি আগায় আসো এবং তোমাদের পড়ালেখাটা অনেক স্মুথ যাচ্ছে। দেখো, প্রথমেই আমি 5টা রিং আঁকায় নিলাম, অর্থাৎ বেনজিন রিং। প্রথমে আমি 5টা বেনজিন রিং আঁকায় নিলাম। এখন আমার কাজ হচ্ছে কি এই যে সি, এটা হচ্ছে টলুইন অর্থাৎ অ্যালকাইলমূলক যেটা আছে এটা। আচ্ছা, এখন দেখো তো বেনজিনের তো হচ্ছে এইদিকে একটা হাত আছে, তারপর হচ্ছে কার্বন বাকি এখানে হাত, এই জায়গায় একটা হাত আছে। আচ্ছা, তো এবার যে জিনিসটা ঘটবে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবা যে এই যে টলুইন আছে এই টলুইনটা তার ইলেকট্রনটাকে এইদিকে দিয়ে দিবে, অর্থাৎ এই যে বন্ধনটা মাঝখানে যে বন্ধনটা আছে এই বন্ধনের মধ্যে তার ইলেকট্রনটা দিয়ে দিবে। এখন যখন এই বন্ধনের মধ্যে দিয়ে দিবে এই কার্বন অর্থাৎ ইপসো কার্বনটা তো ভাই তার 5টা বন্ধন তো আর শেয়ার করতে পারবে না। সে কী করবে, তার পাই বন্ধনকে পাশের যে কার্বনটা আছে অর্থাৎ অর্থ কার্বনটার মধ্যে পাঠিয়ে দিবে। তো অর্থ কার্বনের মধ্যে পাঠানোর পর এখানে কি হবে, এখানে থাকবে হাইড্রোজেন। যেহেতু হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন চলে গেছে, হাইড্রোজেন প্লাস হয়ে যাবে। আর এখানে থাকবে এদিকে একটা এবং তাদের মধ্যে তৈরি হবে ডাবল বন্ড। এবং এখানে দেখো এই জায়গাটায় উৎপন্ন হবে মাইনাস চিহ্ন, কারণ এখানে একটা নতুন আলাদা করে ইলেকট্রন চলে আসছে। আচ্ছা, ভালো কথা। ইলেকট্রন যখন চলে আসছে তখন দেখো বাকি যে 2টা কার্বন আছে, কার্বনের যে কী আছে বন্ধন আছে, এগুলোকে আমি ইনটেক রাখলাম। আচ্ছা, এইবার কি হবে, এই কার্বনটা অর্থাৎ ওই যে আমাদের অর্থ কার্বনটাও নিজের কাছে এই মাইনাসটা রাখতে চাইবে না। সে মাঝখানে এই জিনিসটা দিয়ে দেবে, অর্থাৎ এই যে তার যে এক্সট্রা ইলেকট্রন যেটা গ্রহণ করছিল সে তা মাঝখানে ডোনেট করে দিবে। এখন ভাই এই কার্বন অর্থাৎ এই মেটা কার্বনের তো এত ক্ষমতা নাই যে 5টা বন্ধন ধরে রাখবে। এখানে যদি আরেকটা বন্ধন হয় তাইলে তো মেটা কার্বন তো 5টা বন্ধন রাখতে পারবে না। তাই এই পাই বন্ধনটাকে মেটা কার্বন ঢেলে দিবে এই বরাবর, অর্থাৎ প্যারা কার্বনের বরাবর ঠেলে দিবে। পরে কি হবে, এই যে হাইড্রোজেন প্লাস এটা এমন একইভাবে থাকলো, এখানে হচ্ছে একটা, তো এই যে দ্বিবন্ধনটা ঠিক আছে। এখন আসো এই জায়গার মধ্যে আসলো না, মানে এই বন্ধনটা এই বন্ধনটা এখন এই জায়গার মধ্যে আসলো। আচ্ছা, এবং এই জায়গাটায় অর্থাৎ মেটা কার্বন বলতেছি প্যারা কার্বনে উৎপন্ন হবে মাইনাস চিহ্ন। কেন মাইনাস চিহ্ন? কারণ প্যারা কার্বন একটা ইলেকট্রন গ্রহণ করছে। তো আগের মতো যে আছে এখানে এই মহাশয় এখানে থাক। তো এবার কি করবে, এই প্যারা কার্বনটা আবার তার ইলেকট্রন বলয়কে এখানে ঠেলে দেবে। এখন ভাই এই পাশে যে মেটা কার্বনটা আছে এই যে এটা মার্ক করলাম, এই মেটা কার্বনের হয়ে যাচ্ছে এবার 5টা হাত, কারণ কার্বনের তো 5টা হাত সম্ভব না, তাই সে তার পাই বন্ধনটাকে ঠেলে দেবে এখানে। আচ্ছা, পাই বন্ধনটাকে যখন এখানে ঠেলে দেবে তখন এইখানে কি হবে, আরেকটা স্ট্রাকচার দেখাই। তো এখানে হচ্ছে ডাবল বন্ড, হচ্ছে হাইড্রোজেন। তো এইখানে এবার আসতেছে এই জায়গার মধ্যে মাইনাস চিহ্ন, কারণ সে একটা ইলেকট্রন গ্রহণ করছে। এবং দেখো এখানের মধ্যে উৎপন্ন হচ্ছে একটা পাই বন্ধন, এখানে হচ্ছে একটা পাই বন্ধন। তো এইবার যেটা জিনিসটা ঘটবে এই কার্বনটাও এই মাইনাস বা এই ইলেকট্রনটাকে রাখতে চাইবে না, সে পাঠিয়ে দিবে মাঝখানে। এখন ভাই আবার সেই ইপসো কার্বনটা তো আবার 5টা ইলেকট্রন ধরে রাখতে পারবে না, তাই এটা প্লাস, সে কী করবে, তার প্লাস চিহ্নটাকে আবার হাইড্রোজেনের কাছে দিয়ে দেবে। তো এইভাবে মূলত আবার যেখানে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে টলুইন। তো এইভাবে মূলত
এই রেজোনেন্স বেনজিনের কাঠামোটা চলতেই থাকবে। যে প্রথমে দেখো এই দ্বিবন্ধনটা এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল, এবং শেষে দেখো দ্বিবন্ধনটা কই চলে গেছে, এই যে এখানে চলে আসছে, এখানে চলে আসছে, এখানে চলে আসছে। অর্থাৎ মূলত এই দ্বিবন্ধনগুলা ঘুরতে আছে আস্তে। পুরো যে বেনজিন রিংটা আছে, এই বেনজিন রিংয়ের মধ্যে এই মূলক কীগুলা দ্বিবন্ধনগুলা ঘুরতে আছে। এটাই হচ্ছে মূলত বেনজিনের রেজোনেন্স বা বেনজিনের কী বলে এটার বাংলায়, আচ্ছা যাই হোক, অনুরণ কাঠামো, সরি মনে ছিল না, অনুরণ কাঠামো, সরি ফর দ্য শাউট। যাই হোক, অনুরণ কাঠামো ছিল। তো এটা হচ্ছে বেনজিনের অনুরণ কাঠামো, এটা হচ্ছে টলুইনের অনুরণ কাঠামো, অনুরণ কাঠামো, এটাই হচ্ছে অনুরণ কাঠামো। তো এখন আসো, এই জিনিসটা হওয়ার ফলে কি হয়েছে দেখো, প্রতি ক্ষেত্রে একটা জিনিস কি তোমরা খেয়াল করলা, যে প্রতি ক্ষেত্রে এই মাইনাস চিহ্ন মানে কি, এখানে একটা ইলেকট্রন, এই মাইনাস চিহ্ন মানে কি, এখানে একটা ইলেকট্রন বেশি আছে, তাই না? এই মাইনাস চিহ্ন মানে কি, একটা ইলেকট্রন এখানে বেশি আছে, কারণ মাইনাস চিহ্ন তখনই হয় যখন কিছু একটা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে ইলেকট্রন গ্রহণ করা মানে কি, সেটা কি হচ্ছে, তার মধ্যে ইলেকট্রনটা বেড়ে যাচ্ছে। এই দেখো, প্রতি ক্ষেত্রে মাইনাস চিহ্নটা কোথায় অবস্থান করছে, এই কার্বন অথবা এই কার্বন অথবা এই কার্বন। অর্থাৎ টলুইন যেহেতু এখানের মধ্যে আছে, অর্থাৎ CH3 মূলক যখন এইখানে আসে, তাহলে বোঝা যাচ্ছে মাইনাস চিহ্নটা তৈরি হচ্ছে হয়তো এই কার্বনে, নয়তো এই কার্বনে, নয়তো এই কার্বনে। এখন বলো তো, এই তিনটা কার্বনের নামটা কী ছিল? আমরা উপরে আসলে দেখা যাব। এই তিনটা কার্বন ছিল, একটা ছিল অর্থ কার্বন, একটা ছিল এই যেটা ছিল প্যারা কার্বন, এবং আরেকটাও ছিল অর্থ কার্বন। তাহলে এখন কি তোমরা বুঝতে পারো? এখন আসো, এখন বুঝতে হবে কি, যখন ইলেকট্রনটা এখানে বেশি, অর্থাৎ অর্থ কার্বন এবং প্যারা কার্বন, অর্থ এবং প্যারা কার্বনের যখন ইলেকট্রনটা বেশি, তখন নেক্সটে যখন বিক্রিয়া হবে ইলেকট্রোফাইলগুলো আমরা আগের ক্লাসে বলছিলাম, ইলেকট্রোফাইলগুলো হচ্ছে ইলেকট্রনের প্রতি আকর্ষণ অনুভব করে। যে বেনজিনের, অর্থাৎ যে বেনজিনের যে কার্বনে ইলেকট্রন বেশি, সেই কার্বনের দিকে ইলেকট্রোফাইলটা বেশি আকর্ষিত হবে। তো ভাই, পরবর্তীতে যখন বিক্রিয়া আমরা দিব, তখন বিক্রিয়া দেওয়ার সময় এই বেনজিনটা, অর্থাৎ যদি বেনজিনের সাথে CH3 মূলক বা টলুইনটা থাকে, তাহলে বেনজিনের যে ইলেকট্রোফাইলটা এসে কোথায় যুক্ত হওয়ার সম্ভাবনাটা বেশি? আইদার অর্থ কার্বনে অথবা প্যারা কার্বনে, তাই না? কারণ কি, অর্থ কার্বন এবং প্যারা কার্বনে যুক্ত হওয়ার কারণ হচ্ছে অর্থ কার্বন এবং প্যারা কার্বনের তুলনামূলক ইলেকট্রনের ঘনত্বটা বেশি, এবং ইলেকট্রোফাইলের কাজই হচ্ছে সে ইলেকট্রনকে খুঁজে বার করা। তো সবগুলো কার্বনের মধ্যে সে যে জায়গায় দেখবে যে ইলেকট্রনের ঘনত্বটা বেশি, ইলেকট্রন যেখানে বেশি আছে, তো সে গিয়ে ওইখানের মধ্যে যুক্ত হবে। তাই এই টলুইনকে বলা হয়, টলুইনকে বলা হয় অর্থ প্যারা ইন্ডিকেটর, অর্থ প্যারা ইন্ডিকেটর বা অর্থপ্যারা নির্দেশকমূলক। তো টলুইনের রেজোনেন্সের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে টলুইন কোনো বলয়ের মধ্যে যুক্ত থাকলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি, ইলেকট্রন ঘনত্বটা আইদার অর্থ কার্বন কিংবা প্যারা কার্বনের মধ্যে বেশি থাকতেছে। তো ইলেকট্রোফাইল, আগমনকারী ইলেকট্রোফাইলটা যুক্ত হচ্ছে আমাদের কিসের সাথে? অর্থ কার্বন অথবা প্যারা কার্বনের সাথে। তাই টলুইনকে বলা হচ্ছে অর্থপ্যারা ইন্ডিকেটর। এখন আসো আরও একটা প্র্যাকটিস করা যায়, সেটা হচ্ছে ফেনল দিয়ে। ঠিক আগের মতোই আমরা এখানের মধ্যে বেনজিনের এরকম 5টি রিং অঙ্কন করে নিব। এখন হচ্ছে প্র্যাকটিস। কেউ যদি ভিডিওটা দেখে থাকো তাইলে, এবং শেখার উদ্দেশ্যে দেখে থাকো, তাইলে অবশ্যই আমার মতো করে প্র্যাকটিস করতে পারো। প্রথমেই 5টা কার্বন নিয়ে বলছি, বেনজিন রিং একে নিবা, 1, 2, 3, 4, এবং ফাইনালি 5টা। আচ্ছা, তো মনে করো এখানের মধ্যে আছে ফেনল OH। আচ্ছা, অক্সিজেনের মধ্যে যে মুক্তজোড় ইলেকট্রন আছে সেটা তো আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, অক্সিজেনের মধ্যে মুক্তজোড় ইলেকট্রনটা আছে। এখন এই অক্সিজেন বাবা কী করবে, তার মুক্তজোড় ইলেকট্রনটা সে সেখানে না রেখে এই যে ইপসো কার্বনের যে বন্ধনটা আছে সেই বন্ধনের সাথে শেয়ার করবে। এখন কি প্রভাবে এটা শেয়ার করবে? ভাই, যেহেতু সেটা সিগমা বন্ধন বরাবর ঠেলে দিচ্ছে, এটাকে বলা হচ্ছে কি প্রভাব? আবেশীয় প্রভাব। তাহলে আমরা বলতে পারবো যে OH মূলক
সরি এখানে এটা হচ্ছে মেসোমারিক প্রভাব, এটা সিগমা বন্ধন বরাবর না, এটা হচ্ছে পাই বন্ধন বরাবর ঠেলে দিচ্ছে। তো সে মেসোমারিক প্রভাবের মাধ্যমে আমরা আমাদের সেই কি বন্ধনকে, এই দুইটা ইলেকট্রনকে তার মাঝখানের ইপসো কার্বনের বরাবর ঠেলে দিচ্ছে, অর্থাৎ মেসোমারিক প্রভাবের মাধ্যমে, আবেশীয় প্রভাব বলে ফেলছি। তো এখন এই কার্বনটা, অর্থাৎ এই যে অর্থ কার্বনটা তো 5টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে না ভাই। তো সে যে জিনিসটা করবে, ইপসো কার্বনটা তো পাঁচটা বারবার উল্টাপাল্টা বলতেছি, আই এম সরি ফর দ্যাট। ইপসো কার্বন অর্থাৎ এই কার্বনটা তো 5টা বন্ধন ধরে রাখতে পারবে না, কারণ এখানে একটা বন্ধন আসবে তার, তাই না? কিন্তু সে তো 5টা বন্ধন ধরে রাখার ক্ষমতা নাই যেহেতু কার্বন। সে কী করবে, এইটাকে এইখানে ঠেলে দিবে, অর্থাৎ এই তার যে পাই বন্ধনটা, এই পাই বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রনটাকে সে অর্থ কার্বনের দিকে ঠেলে দেবে। তো অর্থ কার্বনের দিকে যখন ঠেলে দেবে, অর্থ কার্বনের উপর উৎপন্ন হবে মাইনাস চার্জ, এবং এদিকে উৎপন্ন হবে ডাবল বন্ড এবং ও এইচ। যেহেতু ইলেকট্রন ত্যাগ করছে, তাই এটাকে আমরা বলবো এখানের মধ্যে প্লাস বলতেছি, মাইনাস বলতেছি, প্লাস বলতেছি, একটা লিখতেছি একটা, যাই হোক। তো এখন দেখো বাকি যে বন্ডগুলা, এই বন্ডগুলা ইনট্যাক্ট থাকবে। এখন এই অর্থ কার্বনটা সে নিজেও তার ইলেকট্রনটাকে রাখতে চাইবে না, এই যে এক্সট্রা ইলেকট্রনটা, সে কী করবে, আবার বলয়ের ভিতরে এটা ঠেলে দিবে। সে যখন বলয়ের ভিতরে এটা ঠেলে দিল, এই যে আমাদের মেটা কার্বন ভাই, এই মেটা কার্বন ভাই কি আবার 5টা বন্ধন কি করতে পারবে না তো, 5টা বন্ধন করতে পারবে না। তাই সে এই পাই বন্ধনটাকে প্যারা কার্বনের দিকে ঠেলে দেবে। প্যারা কার্বনের দিকে যখন ঠেলে দেবে, তখন প্যারা কার্বনের উপর উৎপন্ন হবে মাইনাস চার্জ, এবং এইখানে আসবে ডাবল বন্ড, এবং আগের মতোই OH প্লাস। আচ্ছা, এখন কি হবে, এই প্যারা কার্বন যেটা আছে, এই প্যারা কার্বনটাও এই মাইনাস চার্জকে রাখতে চাইবে না, সে দিয়ে দেবে মাঝখানে। যখন সে মাঝখানে দিয়ে দেবে, এখানে চলে আসবে এইখানের মধ্যে পাই বন্ধন। এখন ভাই এই কার্বনটা, অর্থাৎ আমাদের এই মহাশয়, অর্থাৎ এই যেটাকে মার্ক করলাম বড় করে, এটা কি কার্বন, এটা হচ্ছে আমাদের মেটা কার্বন। এই মেটা কার্বনটাও তার 5টা বন্ধন তো ধরে রাখতে পারবে না, তার মাঝখানে ইলেকট্রনটাকে দিয়ে দেবে এখানে। তো এখানে উৎপন্ন হবে মাইনাস চার্জ, আবার উৎপন্ন হবে 2টা ইলেকট্রন। আগের মতোই এবার আসো OH প্লাস। এখন আসো এইটা, অর্থাৎ এই জায়গার যে অর্থ কার্বনটা, এই অর্থ কার্বনটাও তার মধ্যে ইলেকট্রনটা রাখতে চাইবে না, সে দিয়ে দেবে বলয়ের মাঝখানে, এবং আবারও সেই আগের মতো ইপসো কার্বনও তো 5টা বন্ধন ধরে রাখতে পারবে না, কারণ কার্বনের তো যোজনী 4, সে তো 5টা মৌলকে একসাথে ধরে রাখতে পারবে না, তাই সে তার দ্বিবন্ধনকে আবারও OH বরাবর নিয়ে যাবে। তো এইবার উৎপন্ন হবে আগের মতো সেম, এখানে আসবে একটা বন্ধন, এখানে আসবে একটা বন্ধন, এখানে একটা আসবে বন্ধন, এবং OH। তো এই ছিল ফেনলের রেজোনেন্স বা ফেনলের অনুরণ কাঠামো। তো এবার দেখো আগের মতোই ঠিক, ইলেকট্রন ঘনত্বটা কোন জায়গায় বেশি, এই যে এখানে ইলেকট্রন ঘনত্বটা তুলনামূলক বেশি, এইখানে ইলেকট্রন ঘনত্বটা তুলনামূলক বেশি, এবং এইখানে ইলেকট্রন ঘনত্বটা তুলনামূলক বেশি। অর্থাৎ ফেনল যদি কোনো কার্বনের সাথে বেনজিন রিংয়ের সাথে যুক্ত থাকে, অর্থাৎ OH মূলক কোনো বেনজিন রিংয়ের সাথে যুক্ত থাকলে আগের মতোই এই যে ভাই ইলেকট্রনের ঘনত্বটা এই যে এই কার্বনটা কি, এই কার্বনটা হচ্ছে প্যারা কার্বন, এই কার্বনটা হচ্ছে অর্থ এবং প্যারা কার্বনের দিকেই ইলেকট্রন ঘনত্বটা বেশি। তো পরবর্তীতে বিক্রিয়ায় যদি কোনো ইলেকট্রোফাইল আসতে যায়, তাহলে ইলেকট্রোফাইল কোথায় এসে যুক্ত হবে, আইদার অর্থতে যুক্ত হবে, অর্থ কার্বনে যুক্ত হবে, নয়তো প্যারা কার্বনে যুক্ত হবে। তাই ফেনলকেও বলা হচ্ছে অর্থপ্যারা, ফেনলকে না আসলে OH-কে বলা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। এই হচ্ছে কাহিনী। এখন আসো অর্থপ্যারা নির্দেশকটা সবসময় মনে রাখতে হবে যে অর্থপ্যারা নির্দেশকটা হচ্ছে মূলত বেনজিন বলয় সক্রিয়কারী, এই কথাটা স্টার দেয়া, এবং এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অর্থপ্যারা নির্দেশকগুলো বেনজিন বলয়
সক্রিয়কারী। অর্থাৎ বেনজিন সাধারণত বিক্রিয়া দিতে চায় না। আমরা প্রথম ক্লাস থেকে জেনেছিলাম যে বেনজিন তার রেজোনেন্স কাঠামোর জন্য বিক্রিয়া দিতে চায় না। তবে অর্থ এবং প্যারামূলকগুলো যখন প্যারা ইন্ডিকেটরগুলো যখন বেনজিন রিংয়ের সাথে যুক্ত থাকে, তখন সেই বেনজিনটা তার নিজের অবস্থায় অর্থাৎ নর্মাল বেনজিন থেকে সে বেশি সক্রিয় থাকে, অর্থাৎ বেশি বিক্রিয়া দিতে চায়। তো এই হচ্ছে আমাদের ক্লাস, এবং ক্লাসের সামারিটা আমি একটু বলে দিই। আমরা প্রথমেই শিখছি যে অর্থকার্বন, মেটাকার্বন, প্যারাকার্বন কী জিনিস, অর্থাৎ অর্থকার্বন, মেটাকার্বন, প্যারাকার্বন সম্পর্কে একটা ধারণা নিছি, এবং পরে পড়ছি দুইটা সংজ্ঞা, অর্থাৎ একটা ছিল আবেশীয় প্রভাব, একটা হচ্ছে মেসোমারিক প্রভাব। এর পরবর্তীতে আমরা যে টোলুইনের রেজোনেন্সটা দেখছি, এবং টোলুইনের রেজোনেন্সটা দেখার পর আমরা দেখতে পারলাম যে এটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশকমূলক। এবং পরবর্তী ক্লাসে যখন আমরা আবার ইনশাল্লাহ মেটা নির্দেশকমূলক পড়ব, তখন দেখবা যে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। এবং আমাদের সবসময় মাথায় রাখতে হবে প্যারা নির্দেশকমূলকগুলো বেনজিন বলয় সক্রিয়কারী, প্যারা নির্দেশকমূলকগুলো বেনজিন বলয় সক্রিয়কারী। এখন তোমাদের ক্ষেত্রে আমি অ্যানিলিনের যদি কোনো টাস্ক দিতে চাই, অবশ্যই এটা ক্লাস করতে হলে সেই ক্লাসটা করার পর নিজে থেকে কিছু প্র্যাকটিস করতে হয়। তো আমি যদি টাস্ক দেই তোমাদের কাছে, কেউ যদি করতে চাও, তাহলে অ্যানিলিনের রেজোনেন্সটা করবা। এটা হচ্ছে টাস্ক, অ্যানিলিনের অনুরণ কাঠামো। ক্লাসটা বোঝানোটা খানিকটা কঠিন ছিল আমার জন্য, কারণ হচ্ছে অর্থকার্বন, মেটাকার্বন, প্যারাকার্বন এগুলো বোঝাটা কিছুটা কঠিন, কিন্তু স্টিল আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটুকু দিয়ে। তো তোমরা যারা এখানের মধ্যে দেখবা, যদি কোনো জায়গায় বুঝে না থাকো তাহলে কমেন্ট করতে পারো, এবং এই ক্লাসটা করার পর একটু প্র্যাকটিস করতে পারবো। এবং এখান থেকে একটা সিকিউ এর অর্থাৎ 4 নম্বর প্রশ্ন, 4 মার্কস 100% আসবেই। তো বেনজিনের ক্ষেত্রে জাস্ট ফাইনালি একটা কথা বলেই শেষ করি আজকের ভিডিওটা এখানে। বেনজিনের ক্ষেত্রে প্রথম প্রশ্ন, অর্থাৎ প্রশ্নটা আইডেন্টিফাই করতে হবে গ্রেট বেনজিন প্রিপারেশন থেকে। সেই প্রশ্ন দেখে প্রশ্নটা আইডেন্টিফাই করতে হবে। 1 এবং 2 মার্কের ক্ষেত্রে কিছু সংজ্ঞা থাকবে, এগুলো অ্যাজ ইউজুয়াল সংজ্ঞার মতো সংজ্ঞা এবং উত্তর। এবং 3 মার্কের জন্য থাকবে একটা বিক্রিয়া, যেটা বেনজিনের সক্রিয়তার বিক্রিয়াতে পড়ে আসছে। এবং ফাইনালি 4 মার্কের জন্য থাকবে এই প্যারা নির্দেশক রিলেটেড কিছু একটা। তো আজকের ক্লাসে প্যারা নির্দেশক নির্ণয়ের, অর্থাৎ এমসিকিউর জন্য নির্ণয়ের যে শর্টকাট আছে, এই শর্টকাটটা শিখিয়ে দিচ্ছি না, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে শিখিয়ে দেবো, যখন মেটা নির্দেশকমূলকটাও শিখবো। তো তখন একসাথে আমরা এমসিকিউ শর্টকাটটা শিখে ফেলবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। তোমরা যদি কোনো জায়গায় না বুঝে থাকো, তাইলে তোমরা অবশ্যই কী করতে পারো, কমেন্ট করতে পারো, কমেন্ট করে জানিয়ে দিতে পারো। এই ক্লাসটা অন্যান্য ক্লাসের থেকে একটু কঠিন, স্টিল আমি চেষ্টা করছি আমার সাধ্যমতো। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।